সেকাল থেকে একাল সাবেক আওয়ামী লীগ মন্ত্রী লতিফ সিদ্দিকীকে নিয়ে তর্ক বিতর্ক এখনও থামেনি। আওয়ামী লীগ পতনের পর লতিফ সিদ্দিকী সেভাবে জনসম্মুখে না আসলেও এবার তার আটকের খবরে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। ২০২৫ সালের ২৮ আগস্ট লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজন ৭১ মঞ্চ নামে একটি সংগঠনের ব্যানারে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে উপস্থিত হন। সেখানে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন ছিল। এই খবর ছড়িয়ে পড়লে বেশ কিছু লোক তাদের অবরুদ্ধ করে এবং নানা স্লোগান দিতে থাকে। পরে লতিফ সিদ্দিকী সহ তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। লতিফ সিদ্দিকী সবসময় দেশের রাজনীতিতে আলোচিত সমালোচিত এক চরিত্র। ২০০৮ সালের নির্বাচনের পর আওয়ামী লীগের মহাজোট সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী হন তিনি। পরে তাকে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য করা হয়। সময়ের সাথে তার ক্ষমতাটাও বাড়তে থাকে। ২০১৪ সালের নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হন। সে নির্বাচনের পর তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। একই বছর যুক্তরাষ্ট্রে এক সভায় হজ, তাবলিগ জামাত ও শেখ হাসিনার ছেলে জয়ের সম্পর্কে মন্তব্য করে তিনি দেশ জুড়ে সমালোচিত হন। এসবের জেরে মন্ত্রিত্ব হারাতে হয় লতিফ সিদ্দিকীকে। তখন তাকে আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হয়। জেলায় জেলায় তার বিরুদ্ধে মামলা হয়। দেশে ফেরার পর তাকে কারাগারে যেতে হয়। পরে তিনি সংসদ থেকে পদত্যাগ করেন। এ বিষয়ে লতিফ সিদ্দিকী বলেছিলেন, আমাকে শেখ হাসিনা বহিষ্কার করে নাই। দেশের একটি ধর্মান্ধ গোষ্ঠীর বাড়াবাড়ি ও তৎকালীন প্রেক্ষাপটের কারণে আমি দল থেকে বহিষ্কৃত হয়েছি। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি টাঙ্গাইল ৪ কালিহাতী আসনে স্বতন্ত্র প্রার্থী হন। নির্বাচনী প্রচারণার সময় তার গাড়ি হয়। প্রতিবাদে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তিনি অবস্থান ধর্মঘট করেন। টানা ৭ দিন অবস্থানের পর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে নির্বাচন থেকে সরে যান তিনি। এরপর থেকে রাজনীতিতে অনেকটাই নিষ্ক্রিয় ছিলেন। ২০২৪ সালের সংসদ নির্বাচনে তার আবারও প্রত্যাবর্তন ঘটে। আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এই নেতা বিতর্কিত সে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন। তবে সে মেয়াদে বেশি দিন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারেননি তিনি। ২০২৪ সালের ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের পতন ঘটে, ভেঙে যায় সরকার। গণ অভ্যুত্থানের কিছুদিন পর মাওলানা ভাসানীর কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে এক বক্তৃতায় লতিফ সিদ্দিকী বলেছিলেন, জীবনে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হবেন না। লতিফ সিদ্দিকী বঙ্গবীর কাদের সিদ্দিকীর বড় ভাই। ছোট ভাইয়ের মতো মুক্তিযুদ্ধে তার অবদানটাও ছিল সাহসী। তিনি মুক্তিযুদ্ধের শুরুতে টাঙ্গাইলের কমান্ডার ছিলেন। লতিফ সিদ্দিকী টাঙ্গাইল ৪ আসন থেকে ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবারের মতো প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৭৩, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০২৪ সালেও তিনি সাংসদ নির্বাচিত হন। বাংলাদেশের আর ১০ জন রাজনীতিবিদের থেকে তার মতাদর্শটা একেবারেই ভিন্ন। দেশের সাম্প্রদায়িক গোষ্ঠীগুলোর সাথে তার দ্বন্দ্ব রাজনীতিতে আসার সময় থেকেই। লতিফ সিদ্দিকী বলতেন, দেশের মধ্যে ঘাপটি মেরে থাকা সাম্প্রদায়িক গোষ্ঠী সবসময় সুযোগের সন্ধানে থাকে। তাদেরকে প্রতিহত করতে ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই। অতীতে তিনি বিএনপিরও প্রকাশ্যে সমালোচনা করতেন। তবে তার রাজনৈতিক পথ চলাটা সবসময় সমান্তরাল ছিল না। আওয়ামী লীগ থেকে বহিষ্কারের পর লতিফ সিদ্দিকীর কাঁধে ঋণ খেলাপির খড়গ নেমে আসে। ছিল দুদকের মামলা। এছাড়া ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা একাধিক মামলারও আসামি ছিলেন তিনি। এসব মামলা মোকদ্দমা লড়তে গিয়ে হাঁপিয়ে উঠেছিলেন একসময়ের দাপুটে এই মন্ত্রী। বইপত্র সংগ্রহের দারুণ নেশা ছিল আব্দুল লতিফ সিদ্দিকীর। নান্দনিক নামের একটি প্রকাশনা সংস্থাও ছিল তার। মামলায় পড়ে এসব বন্ধ হয়ে যায়। পরে নামমাত্র দামে বিক্রি করে দিয়েছিলেন নিজের সংগ্রহে থাকা বিপুল সংখ্যক বই। লতিফ সিদ্দিকীর এক জীবনে তিনি নিজের আদর্শ থেকে সরে আসেননি। এই জন্য বিতর্ক আর সমালোচনায় পড়তে হয়েছে বারবার। এবার আটক হয়ে নতুনভাবে আলোচনায় এসেছেন তিনি।